আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। জি, জি। ওকে, ঠিক আছে। অলরেডি আমরা কয়েকটা আইন কমপ্লিট করে ফেলেছি, হ্যাঁ? আজকে আমরা সিপিসি শুরু করব। সিপিসি শেষ হওয়ার পরে আমরা পেনাল কোড বা সিআরপিসি আমরা স্টার্ট করব, হ্যাঁ? তো শুরুতেই আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের ডিনোভল একাডেমির যারা স্টুডেন্ট তারা অলরেডি শীটের বিষয়গুলো কমপ্লিট জানেন, হ্যাঁ? আপনাদের সবাই শীট হাতে পেয়ে যাওয়ার কথা এর মধ্যে। কারোর কোনো ইস্যু থাকলে হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করবেন। আই হোপ ইস্যু নাই, যদি থাকে। জি, 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 জি। আচ্ছা, হ্যাঁ। ওকে, আর যারা স্টুডেন্ট না প্রিলি ব্যাচের আমাদের, তারাও আমাদের শিটটা কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে 1880 টাকা বিকাশে সেন্ড মানি করে এই নাম্বারে সেন্ড মানি করবেন, হ্যাঁ? এটাই বিকাশ নাম্বার। বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা। জি, জি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে, তাহলে টাকা পাঠিয়ে কি করবেন? এই নাম্বারে টেক্সট করবেন, স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, হ্যাঁ? তাহলেই হবে। আর যখন আপনার শীটের জন্য কল মানে নক দিবেন তখন অবশ্যই টেক্সট করবেন, কল দিবেন না কাইন্ডলি, হ্যাঁ? হ্যাঁ, কল দিলে ওই আপনার ইনফরমেশনটা থাকে না। দেখা যায় পরবর্তীতে ওই নামের এটা যেটা আমরা ডাটাটা ইউজ করি ওইটা থাকবে না। হ্যাঁ, প্রবলেম ফেস করেছি অলরেডি। এজন্য টেক্সট করলে টেক্সট ধরে ঠিকানা ঠিকানা আমরা লিখে নিতে পারি আর কি। আচ্ছা, তাহলে হুম, জি সজীব ভাই, জি। ওকে, আপনাদেরকে ক্লাস শুরুর সাথে সাথে মানে এত পরিমাণ টেক্সট করেন, মানে বুঝলাম না আমি। কথা কি জমে থাকে নাকি সব একসাথে ঢালেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা আমাদের আজকে সিপিসি যে আইনটা আছে এই আইনের ক্লাস স্টার্ট করি। আমরা সিপিসি থেকে বা দেওয়ানি কার্যবিধি 1908-এর যে আলোচনা আছে সেটা আমরা দেখব। আইনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেওয়ানি প্র্যাকটিসের জন্য এই আইনটা ভালোভাবে জানা জরুরি। ওকে, আমরা পড়ব দেওয়ানি কার্যবিধি। কার্যবিধি 1908, ইংরেজিতে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 বা সিপিসি নামেও আমরা জানি। এই বার কাউন্সিলে এই আইন থেকে 20 নম্বরের এমসিকিউ আসে। 20 নম্বরের এমসিকিউ আসে, 15 নম্বরের রিটেনে একটা প্রশ্ন থাকে। ওকে, মানে 15 নম্বরের অ্যান্সার করতে হয় রিটেনে। হুম, ওকে, এখানে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সিপিসি যেটা আমাদের নর্মালি প্রয়োজন পড়বে না, আমরা এটা শর্ট নোটে অ্যাড করে দিব, হ্যাঁ? শর্ট নোটে বলতে আমি এখন যে ডাটাগুলো লিখবো এখানে আমি এটার কিছু অংশ অ্যাড করব। তো চলেন আমরা কিছু বিষয় আগে জানি। সবগুলো আইনেরই শুরুর দিকে কিছু শর্ট শর্ট কিছু ইনফরমেশন রাখতে হয় মাথায়। অনেক সময় এখান থেকে প্রশ্ন কমন পড়ে। তো সিপিসি বা দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম প্রণয়ন হয় কত সালে? সর্বপ্রথম প্রণয়ন হয় কত সালে? সর্বপ্রথম প্রণয়ন বা কোডিফাইড কত সালে? 1859 সালে সর্বপ্রথম। তার মানে আমাদের বর্তমান যে সিপিসি যেটা 1908 সালে, এইটার আগেও একটা সিপিসি ছিল যে সিপিসিটা প্রণয়ন হয় 1859 সালে। এবং বর্তমান যে সিপিসি, হ্যাঁ, বর্তমান যেটা আমরা বর্তমানে পড়ছি বা যেটা ব্যবহার করছি, বর্তমানটা প্রণয়ন হয় 1908 সালের 21শে মার্চ। 1908 সালের 21 মার্চ। 21শে মার্চ। এবং বর্তমান আইনটা কার্যকর হয় 1909 সালের 1লা জানুয়ারি থেকে। 1909 সালের 1লা জানুয়ারি থেকে। 1লা জানুয়ারি থেকে মনে রাখবেন এই সিপিসিটা 1908 সালের, মানে বর্তমান যে সিপিসি যেটা আমরা পড়ছি এটা 1908 সালের 5 নং আইন। কয় নং? 5 নং আইন।
সর্বশেষ সিপিসি সংশোধন হয় কত সালে? মনে রাখবেন, সর্বশেষ সংশোধন হয় এই বছরেরই, অর্থাৎ 2025 সালের 8ই মে তারিখে সর্বশেষ সংশোধনী আসে। সিপিসিতে জেনারেলি দুইটা পার্ট পাবেন। কয়টা পার্ট? দুইটা পার্ট পাবেন। একটা পার্ট হচ্ছে সেকশন থাকবে, হ্যাঁ, ধারার পার্ট। এখানে ধারা পাবেন 158টি। 158টি। সিপিসিতে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে তফসিল পার্ট। তফসিল তফসিল পার্টে 5টা তফসিল আছে। তফসিল আছে 5টি। এর মধ্যে 3টি বলবৎ আছে বর্তমানে, হ্যাঁ, 3টি বলবৎ আছে, 2টা বাতিল। তাহলে আমরা পড়বো কোনটা? আমরা সবগুলো কি পড়বো না, আমাদের সব পড়ার দরকার নেই। আমরা পড়বো মূলত এই 5টা থেকে প্রথম তফসিল, যেটা প্রথম তফসিল বা প্রথম শিডিউল যেটা, ওইটা আমরা পড়বো। এই প্রথম শিডিউলে 51টি আদেশ আছে বা অর্ডার আছে। 51টি আদেশ আছে। এই আদেশগুলোর অধীনে আবার বিধান আছে। ওই বিধানগুলোকে আমরা বিধি নামে জানি বা রুল নামে জানি। সিপিসি একটি পদ্ধতিগত আইন। সিপিসির আসলে যেহেতু এখানে আমরা দুইটা পার্ট পাই, হ্যাঁ, দুইটা পার্ট, তো সেকশনগুলো হচ্ছে সাবস্টেন্টিভ, মানে তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল। আর বাকি যে অর্ডারগুলো দেখছেন ওইখানে কিন্তু প্রসিডিউরাল ম্যাটার আছে। প্রসিডিউরাল ম্যাটার আছে, হ্যাঁ। তো পরীক্ষায় যদি আসে তাহলে কি লিখবেন? তাহলে লিখবেন পদ্ধতিগত আইন। পরীক্ষায় আসলে পদ্ধতিগত আইন লিখবেন। তাই আমরা এখানে সিপিসি পদ্ধতিগত আইন লিখছি। সিপিসি একটি পদ্ধতিগত আইন, অর্থাৎ এটা নেচার, প্রকৃতি পদ্ধতিগত। বিভিন্ন মামলা করার পদ্ধতি, কিভাবে আপনি সমন জারি করবেন এইসবের পদ্ধতি, ঠিক আছে, সমন রিসিভ করবেন কিভাবে, ইনভেস্টিগেশন করবেন কিভাবে, কমিশন কিভাবে করবেন, ইনজাংশন কিভাবে করবেন, এই বিভিন্ন বিষয়গুলো পদ্ধতি এখানে বলা আছে, এই জন্য এটা পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধি কি নিয়ে আলোচনা করে নর্মালি? যেটা আমি বললাম এতক্ষণ, হ্যাঁ, যে এখানে আপনার বিভিন্ন প্রসেস পদ্ধতিগুলো পাবেন, এইগুলো। ওকে, আমরা এই প্রিলিমিনারি আলোচনাটুকু দেখব শর্টকাট আকারে। এখন আমরা চলে যাব সরাসরি ধারার আলোচনায়। ধারা 1 পড়বো আমরা। সিপিসির ধারা 1 খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসেছে, এমসিকিউ। 1 ধারায় কি বলা আছে? এই আইনকে কি নামে ডাকা হবে সেটা বলা আছে। বলা আছে দেওয়ানি কার্যবিধি 1908 নামে ডাকা হবে। এই আইনটাকে 1908-এর দেওয়ানি কার্যবিধি নামে ডাকা হবে। এটা কার্যকর হবে কত সাল থেকে? 1909 সালের, যেটা আমরা শর্ট নোটে পড়ে আসছি মাত্রই, হ্যাঁ, এটা কিন্তু 1 ধারায় বলা আছে 9 সালের 1 জানুয়ারি থেকে। এই কথাটা 1 ধারাতেই বলা আছে, জানুয়ারি থেকে। এবং দেওয়ানি কার্যবিধি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। সমগ্র বাংলাদেশে এটা প্রযোজ্য হবে। বাংলাদেশে প্রযোজ্য হবে। এই যে 3টা পয়েন্ট 1 ধারা, এই 3টা পয়েন্ট হুবহু মুখস্থ করে ফেলবেন। ভালো থাকে, রিপিট কোশ্চেন যদি আসে তাহলে এটা কমন পড়তেও পারে, হ্যাঁ, এটা কমন পড়তেও পারে। এইবার আমরা পড়ব ধারা 2। দেওয়ানি কার্যবিধির ধারা 2 খুবই বড় আলোচনা এখানে, হ্যাঁ, অনেকগুলো ডেফিনিশন আছে, অনেকগুলো ডেফিনিশন পাবেন বা সংজ্ঞা পাবেন। প্রশ্ন হচ্ছে সব কি পড়বেন? না, সব পড়ার আসলে দরকার নেই, তবে নলেজের জন্য পড়তে পারেন। ওকে, তবে পরীক্ষায় আসছে যেগুলো, ওইগুলো আমি ইন্ডিকেট করে দিব, ওইগুলো একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ। প্রথম যেই পয়েন্ট, প্রথম ক্লজ 2-এর 2, এটা আমরা পড়বো। এখানে যে সংজ্ঞাটা বলা আছে সেটা হচ্ছে ডিক্রি কাকে বলে। 2-এর 2 ডিক্রি কাকে বলে, মানে নরমালি মনে রাখবেন মামলার চূড়ান্ত সিদ্ধান্ত কি সাধারণত আমরা ডিক্রি বলে থাকি। সাধারণত কি ডিক্রি বলে থাকি। এটাই হলো মূল বক্তব্য। আইনে কি বলা আছে চলেন ওই বিষয়টা আমরা দেখি, হ্যাঁ। ডিক্রি কাকে বলে? 2 ধারায় অনেক আলোচনা আছে, অনেক আলোচনা, মানে 2-এর ভিতরে ডিক্রি সংক্রান্ত আলোচনা মোটামুটি অনেক। আমরা
সবটুকুই শেষ করব, মুখস্থ করবো একেবারে। লিখেন আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্তকে ডিক্রি বলে। ডিক্রি বলে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত মানে ফর্মাল এক্সপ্রেশন। প্রশ্ন হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন কাকে বলে? ফর্মাল এক্সপ্রেশন বা সিদ্ধান্ত হচ্ছে আইন বলে যে সিদ্ধান্তটা আসে ওইটাকেই ফর্মাল এক্সপ্রেশন বলে। হ্যাঁ, তাহলে আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্তকে ডিক্রিটা বলে। এই ডিক্রিতে কি থাকবে? এই ডিক্রিতে থাকবে তর্কিত বিষয়, মানে তর্কিত বা ডিসপিউটেড যে ম্যাটারগুলো আছে, যেগুলো নিয়ে প্রবলেম আপনার, হ্যাঁ, ওই মামলা তর্কিত সকল বিষয়। ওকে, তাহলে ডিক্রির মাধ্যমে কি করা হয়? ডিক্রির মাধ্যমে মামলার যা লিখছি মুখস্থ করতে হবে কোনো কথা ছাড়াই। মামলার তর্কিত বিষয় চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়। চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়। আর একটা বিষয় দুই ধারাতে বলা হলো, বলা হয়েছে ডিক্রি দুই প্রকার হতে পারে। কি? প্রাথমিক ডিক্রি এবং চূড়ান্ত ডিক্রি। ডিক্রি প্রাথমিক ও চূড়ান্ত হতে পারে। এই দুই প্রকার ছাড়াও আরো কয়েক প্রকার ডিক্রির কথা দুই ধারার ব্যাখ্যাতেই বলা আছে। আরো কয়েকটা প্রকার আমরা ব্যাখ্যাতে পাবো। হ্যাঁ, নরমালি ডিক্রির অনেকগুলো প্রকার আছে, কিন্তু দুই ধারাতে, মূল ধারাটাতে দুইটা প্রকার বলা আছে, প্রাথমিক ডিগ্রি আর হচ্ছে চূড়ান্ত ডিগ্রি, অর্থাৎ প্রিলিমিনারি ডিগ্রি এন্ড ফাইনাল ডিগ্রি। কিন্তু এর বাইরে আরো কিছু ডিগ্রি আছে যেটা এই আইনেরই, মানে এইখানের ব্যাখ্যাতে বলা আছে। এই দুইয়ের ব্যাখ্যাতেই বলা আছে, ওইখানেও আমরা প্রকারভেদ দেবো। এর বাহিরেও আরো কিছু ডিগ্রি আছে যেগুলো আমাদের এখন আর লাগবে না, পরে আমাদের লাগবে। তাহলে দুই প্রকার দেখলাম। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে আরজি খারিজ। আরজি খারিজ ও 144 ধারার, সিপিসির 144 ধারার, অর্থাৎ যে আইনটা পড়ছি এই আইনের, আবার সিআরপিসির 144 নয় কিন্তু এটা। আরজি খারিজ ও 144 ধারার প্রত্যর্পণের সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। 144 ধারার প্রত্যর্পণ বা রেস্টিটিউশন, প্রত্যর্পণের সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। খেয়াল করেন, আমরা সংজ্ঞাতে পড়ে আসলাম আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত যেটা, ওইটাকে বা আনুষ্ঠানিক সিদ্ধান্তকে ডিক্রি বলে। কিন্তু এখানে দেখেন আরজি খারিজ করে দিচ্ছেন। আপনি মামলা ফাইল করলেন, খারিজ করে দিলেন, তো খারিজ হইলে আপনি কি ফুল সিদ্ধান্তটা পেলেন? আরজি খারিজ হয়ে গেলে মামলাটা চললো? আপনি ফাইনাল যেই জাজমেন্ট আশা করেন, আপনি যে রেমিডি চান, ওইটা কি আসলো? আলটিমেটলি আসে নাই। কিন্তু ফাইনাল ডিসিশন যেটা চান আপনি, ওইটা কিন্তু আসেই নাই। কিন্তু সংজ্ঞাতে তো আমরা পড়ে আসলাম যে চূড়ান্ত ডিক্রি মানে চূড়ান্ত সিদ্ধান্তটা ডিক্রি হবে। ওকে, কিন্তু এইখানে ব্যতিক্রম দেখছি আমরা। এই দুইটা জিনিস আসলে ব্যতিক্রম, আরজি খারিজ এবং 144 ধারা। নর্মালি এরা ডিক্রি হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু তাদেরকে যদি আপনি ডিক্রি বলে না রাখেন, অর্থাৎ আরজি খারিজের সিদ্ধান্তকে যদি ডিক্রি না রাখেন বা প্রত্যর্পণের সিদ্ধান্তকে যদি আপনি ডিক্রি না রাখেন, তাহলে এই দুই ভদ্রলোক মন খারাপ করে। ঠিক আছে, মন খারাপ করে, কান্নাকাটি করে। এর জন্য তাদেরকে ডিক্রি বলে ডাকা লাগবে আমাদের, কিছু করার নেই। তাদের ডিক্রির কোনো ক্রাইটেরিয়া পূরণ করে না তারা, ঠিক আছে, কিন্তু তাও তাদেরকে ডিক্রি বলে ডাকতে হবে, এটা তাদের ইচ্ছা। নাহলে কান্নাকাটি করবে, আপনি থামাইতে পারবেন না। ওকে, তাহলে আরজি খারিজ এবং 144 ধারা প্রত্যর্পণের সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। আরজি খারিজ তো আমরা বুঝে গেছি। আরজি খারিজ কয়টা কারণে হয়? অর্ডার 7 রুল 11 তে 4টা কারণ পাই। এর বাইরে আরো সরি 3টা কারণ আছে, টোটাল 7টা কারণ। পরীক্ষা আসলে 4টা লিখবেন নরমালি, অর্ডার 7 রুল 11। এটা আমরা পড়বো ডিটেইলে, এইটাও পড়বো ডিটেইলে, কিন্তু এখন একটু জেনে রাখি আসলে প্রত্যর্পণ জিনিসটা কি। সিম্পলি আমাদের ভাষায় আমরা বুঝবো এটা, আইনের ভাষায় আমরা পরে যখন 144 পড়বো তখন বুঝবো। প্রত্যর্পণ হচ্ছে, ধরেন আমি আপনার কাছে একটা ফোন দিলাম, মোবাইল, আমার মোবাইলটা আপনাকে দিলাম, আপনি ওই মোবাইলটা আমাকে দেন না।
এখন এই মোবাইলটা আপনার কাছ থেকে মানে আপনি আমাকে ফেরত দিবেন, এই যে আপনাকে দিলাম, আপনি আবার আমার জিনিস আমাকে ফেরত দিবেন, এইটাই প্রত্যর্পণ। আমার জিনিস আপনাকে ফেরত দিবেন, এটাকেই বলা হয় প্রত্যর্পণ, মানে ফিরিয়ে দেওয়া। প্রত্যর্পণের সহজ বাংলা হলো ফিরিয়ে দেওয়া। যেটা আপনার কাছে আছে আমার জিনিস, অবশ্যই সেটা আমার হইতে হবে, আমারটা আপনি আমাকে ফিরিয়ে দিবেন। তো এই ধরনের একটা সিদ্ধান্ত কোর্ট থেকে আসে। বিষয়টা কিরকম জানেন? একটা ডিক্রি হইল, একটু লম্বা আলোচনা হয়ে যাবে যদিও, যেমন 144 আলোচনাটা করতে চাইছিলাম, সিম্পলি একটু বলি। ডিক্রি একটা দেওয়া হইল আদালত, ডিগ্রি দিল একটা মামলায়, কিন্তু ডিগ্রিটা আপনার বিরুদ্ধে গেল, ধরেন আপনি বাদী, আপনার বিরুদ্ধে চলে গেল ডিগ্রিটা, হ্যাঁ সাপোজ। এখন আপনি কি করবেন? আপনার বিরুদ্ধে ডিগ্রি গেলে আপনি কি করবেন? আপনি এগ্রিড পারসন, আপনি এখন আপিলে যাবেন, তাই না? তো আপনি আপিলে চলে গেছেন, কিন্তু যে ভদ্রলোক ডিগ্রি হোল্ডার, অর্থাৎ ডিগ্রিটা যিনি জয়ী হইলেন, উনি কি করবেন? উনি কি বসে থাকবেন? না, উনি আরেকটা কাজ করবেন। উনি এই ডিগ্রিটা কার্যকর চাইবেন, অর্থাৎ যে সম্পত্তি নিয়ে মামলাটা, ওই মামলাটার দখল সে চাইবে। তো আপনি সংক্ষুব্ধ হওয়ার কারণে আপিল করে ফেললেন, আর যিনি জয়ী হইলেন উনি কি করলেন? উনি ডিগ্রি জারির জন্য আবেদন করলেন। কোর্ট কি করলো? ওই ডিগ্রি জারির আবেদন মোতাবেক তাকে সম্পত্তি বুঝিয়ে দিয়েছে। প্রবলেম একটা রয়ে গেছে কিন্তু, যেটা হচ্ছে আপনি যে আপিলটা করেছিলেন, ওই আপিলে কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি। আপিলের নিষ্পত্তিটা এখনো হয় নাই, কিন্তু ইন দ্য মিন টাইম ওই ট্রায়াল কোর্ট, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কি করলো? জারি মামলা করে দখল বুঝিয়ে দিয়েছে। কিছুদিন পরে আপিলের সিদ্ধান্ত আসলো, আপনি মামলা জিতেছেন, অর্থাৎ ট্রায়াল কোর্টের সিদ্ধান্তটা বাতিল, আপনি জয়ী হয়েছেন। এখন একটা প্রবলেম কিন্তু, খেয়াল করেন, জারি মামলায় কিন্তু ওই ভদ্রলোক জমি বুঝে নিয়েছিল, কোর্ট কিন্তু বুঝিয়ে দিয়েছিল। আপিলের সিদ্ধান্ত আসার আগেই ট্রায়াল কোর্ট কি করেছে? সিদ্ধান্ত ওনারটা জারি করে ফেলছে। এই মুহূর্তে আপনি এসে কোর্টকে বলবেন যে স্যার, আপনার বড় ভাই অর্থাৎ আপিল আদালত আমাকে জয়ী ঘোষণা করেছে। এখন তাহলে আপনার কাজ হচ্ছে আপনি আমার সম্পত্তিটা ফিরিয়ে দেন, যেটা আপনি অপোজিশনকে দখলে দিয়েছেন জারি করার মাধ্যমে। এই যে কথাগুলো আপনি কোর্টকে বলবেন, এই দরখাস্তটার নামই প্রত্যর্পণের দরখাস্ত। আপনার এই দরখাস্ত যদি কোর্ট মঞ্জুর করে, যদি মঞ্জুর করে, তাহলে এই মঞ্জুরের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তটাকে ডিক্রি বলা হবে। আই হোপ বুঝে গেছে। আরো ডিটেইল আমরা 144 ধারাতে পড়বো। ওকে, যেহেতু ডেফিনিশন করা এখানে এত জাস্ট বোঝার জন্য বললাম। তাহলে আরজি খারিজ ও 144 ধারার প্রত্যর্পণের সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। তবে তবে দুইটা সিদ্ধান্ত আছে যেটা ডিক্রি হবে না। এখানে দুইটা সিদ্ধান্ত পেলাম ডিক্রি হবে, আর দুইটা সিদ্ধান্ত আছে যেটা ডিক্রি হবে না। ওকে, যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের মতো, মানে যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়, যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়, ওকে, আপিল করা যায়। অথবা আরেকটা আছে, কোন আদেশ পালনের ব্যর্থতার জন্য খারিজের আদেশ, কোর্টের কোনো আদেশ, ঠিক আছে, কোর্ট একটা আদেশ করলো যেটা পার্টি মানতে পারলো না, আদেশ পালনের ব্যর্থতায় আদালত খারিজ করে দিল মামলা, কথার কথা, হ্যাঁ, মানে খারিজ করলো। কোন আদেশ পালনের ব্যর্থতার জন্য, ব্যর্থতায় প্রদত্ত খারিজ আদেশ। তাহলে কয়টা আদেশ এখানে? দুইটা। একটা হচ্ছে যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়, এটা একটা। আরেকটা হচ্ছে এমন একটা আদেশ যেটা মূলত খারিজ আদেশ। খারিজটা কেন হবে? পার্টিকে একটা আদেশ দিল কোর্ট, পার্টি সেটা মানে নাই, এই জন্য খারিজ করে দিল। তাহলে এই যে দুইটা, যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় এই ক্যাটাগরির সিদ্ধান্ত, এবং যেই সিদ্ধান্ত আদালত খারিজ করেছে, মানে যে সিদ্ধান্তটা খারিজ আদেশ, এই দুইটা আবার ডিক্রি বলে গণ্য হবে না। এই দুটি কি না? ডিক্রি নয়। তাহলে দুইটা সিদ্ধান্ত আমরা দেখলাম ডিক্রি হবে, আর দুইটা সিদ্ধান্ত আমরা দেখলাম ডিক্রি হবে না। এই দুইটা পয়েন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করবেন। আর ব্যাখ্যা অংশ আছে একটা এই আইনের, মানে এই ক্লজ 2-তে, এই ব্যাখ্যাতে বলা আছে ডিক্রি আংশিক কি হতে পারে? প্রাথমিক এবং আংশিক চূড়ান্ত হতে পারে। ডিক্রি আংশিক প্রাথমিক ও আংশিক চূড়ান্ত হতে পারে।
চূড়ান্ত হতে পারে। তাহলে দেখেন আমরা ডিগ্রির প্রকারভেদ এইখানে একটা দেখে আসছি, হ্যাঁ, এই একটা আর হচ্ছে এই একটা। তাহলে এইখানে দুই প্রকার ছিল, এইখানে দুই প্রকার ছিল। আংশিক প্রাথমিক ডিগ্রি, মানে প্রাথমিক যে ডিগ্রি হবে এটা আংশিক মানে প্রাথমিক হতে পারে, আবার ডিগ্রিটা আংশিক চূড়ান্ত হতে পারে। এই দুই ধরনের ডিগ্রি আমরা দেখি। তাহলে 2 আর 2 4 ধরনের। এর বাইরে আর কি কোনো ডিগ্রি আছে? হ্যাঁ, আরো ডিগ্রি পাবেন, সলি ডিগ্রি আছে। ওকে, তাহলে এই যে দুইটা ডিগ্রি, যেটা ডিগ্রি আসলে ডিগ্রির কোনো উপাদান পূরণ করে না, এই দুইটাকে শর্টে কোনো নামে ডাকা যায়? হ্যাঁ, ডাকা যায়। এই দুইটাকে ডিম ডিগ্রি নামে ডাকা হয়। ডিম ডিগ্রি। ডিম মানে কি? ধরে নেওয়া। ডিম মানে ধরে নেওয়া। তাহলে এই দুইটাকে ডিম ডিগ্রি নামে ডাকা হবে। আই হোপ সেকশন 2 ক্লজ 2 কমপ্লিট। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, আপনারা খুব গুরুত্ব সহকারে এইখান থেকে পড়বেন। হ্যাঁ, আরো কোনো আছে কিনা ডিগ্রি? আছে তো, এক্সপার্টি ডিগ্রি আছে। এক্সপার্টি, সলি ডিগ্রি। হ্যাঁ, এগুলো ডিগ্রির প্রকারভেদ। রিটেন ক্লাসে ইনশাআল্লাহ যখন আসবেন তখন ডিগ্রির প্রকারভেদের আলাদা আলোচনা থাকবে। প্রিলিতে আমাদের টাইম শর্ট বিধায় এত আলোচনা আমাদের লাগবেও না, তাই করলাম না। হ্যাঁ হ্যাঁ, অর্ডার 7 রুল 11 পড়িয়েছিলাম, এখানেও পড়াবো, তবে এখন না। এখন না, এটা হচ্ছে ইতে নিয়ে, যখন অর্ডার আসবে অর্ডার 7 তখন আমরা ডিগ্রি ডিটেইল পড়াবো এখানে। ওকে, নেক্সট ডেফিনিশন আমরা দেখব। 2 ক্লজ 3 পড়বেন, হ্যাঁ 3 পড়ে রাখেন। এটা হলো ডিগ্রি হোল্ডার, মানে ডিগ্রিদার কাকে বলে? যার পক্ষে ডিগ্রি দেওয়া হয় তাকে ডিগ্রিদার বলা হয়। যার পক্ষে ডিগ্রি দেওয়া হয় তাকে ডিগ্রিদার বা ডিগ্রি হোল্ডার বলে। ডিগ্রিদার বা ডিগ্রি হোল্ডার বলে। দুয়ের চারটাও পড়তে পারেন, এটা লিখবো না, পড়ে ফেলবেন। জেলা কাকে বলে? আদি এখতিয়ার সম্পন্ন কোনো প্রধান দেওয়ানি আদালতের স্থানীয় সীমাকে জেলা বলে। 2-5 পড়েন, ঠিক আছে, পড়ে ফেলেন। 2-5 এইখানে হচ্ছে বিদেশি আদালত কাকে বলে? 2-6ও পড়বেন। 2-6 বিদেশি আদালতের রায়। বিদেশি আদালত বিদেশি আদালতের রায়। এটা হচ্ছে জেলা কাকে বলে বা ডিস্ট্রিক্ট কাকে বলে, এগুলো পড়বেন, এক লাইন এক লাইন করে মুখস্থ করে ফেলবেন রেফারেন্স সহ। তারপরে পড়বেন 2-7। 2-7 হচ্ছে উকিল, সরকারি উকিল, গভর্নমেন্ট প্লিডার। জিপি বলি না, জিপি, গভর্নমেন্ট প্লিডার, এটা পড়বেন। তারপরে পড়বেন 2-8, ভেরি মাচ ইম্পর্টেন্ট। 2-8 দেওয়ানি আদালতের প্রধান কর্মকর্তাকে জজ বলা হয়। জজের সংজ্ঞা, জজের সংজ্ঞা, জজের সংজ্ঞাটা ভিডিও পজ করে লিখে ফেলবেন। দেওয়ানি আদালতের প্রধান কর্মকর্তাকে জজ বলে, প্রিজাইডিং অফিসারকে জজ বলে। মুখস্থ ঠুটস্থ রাখবেন এটা। 2-9, 2-9 কি বলা আছে? রায় কাকে বলে? রায়, রায় হচ্ছে ডিক্রি বা আদেশের ভিত্তি হিসেবে বিচারক যে স্টেটমেন্ট দেয় সেটাকে রায় বলে। ওইটাকে কি বলে? রায় বলে। সংজ্ঞাটা ভিডিও পজ করে খাতায় তুলবেন। 2-9 পর্যন্ত আমরা দেখলাম। তারপরে 2-10 পড়বেন। যেগুলোতে আমি জোর দিতে বলি ওইগুলো জোর দিবেন, যেমন 2-8 জোর দিবেন, 2 জোর দিবেন, হ্যাঁ, ওইগুলোতে ভালোভাবে র্যান্ডমলি না, একেবারে ঠুটস্থ অবস্থায় রাখতে হবে। বাকিগুলো আপনাকে রেফারেন্স মাথায় রাখতে হবে বিশেষ করে। এখানে হলো সাব্যস্ত দেনাদার বা দায়িক কাকে বলে? যিনি ডিগ্রি মানে যিনি মামলা হারেন আর কি, অর্থাৎ যার বিরুদ্ধে ডিগ্রি দেওয়া হয়। যার বিরুদ্ধে ডিগ্রি দেওয়া হয় তাকে জাজমেন্টেটর বা দায়িক বলে বা সাব্যস্ত দেনাদার বলে। হ্যাঁ, আমরা দায়িক লিখলাম। একটু আগে আমরা ডিক্রিদার কাকে বলে এটা কিন্তু পড়েছিলাম। ডিক্রিদার, হ্যাঁ 2-3 পড়েছি ডিক্রিদার, আর 2-10 হচ্ছে ডিক্রি মানে জাজমেন্ট এডিটর, যিনি হারবেন। যিনি জয়ী হবেন তাকে ডিক্রিদার বলা হয়, যিনি হারবেন তাকে দায়িক বলা হয় বা সাব্যস্ত দেনাদার বলা হয়।
তাহলে 2 এর 3 2 এর 10 মিলিয়ে করতে পারেন চাইলে। নেক্সট আসেন 2 এর 11, এটাতে তালিকা পাবেন একটা, হ্যাঁ 2 এর সরি তালিকা না, মানে বৈধ প্রতিনিধির সংজ্ঞা পাবেন। লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কাকে বলে, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, এটাও পড়বেন। এখন যেটা ডিটেইলে একটু পড়বো আমরা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফা বা মেইন প্রফিট। অন্তর্বর্তীকালীন মুনাফা বা মেইন প্রফিট, বানানটা খেয়াল করবেন, হ্যাঁ অনেকে সিপিসি শেষ করে ফেলেন কিন্তু এই যে অলরেডি একজন টেক্সট করেছে যে বানান ভুল না, এটা বানান সঠিক। স্পেলিং মিন প্রফিট, মিন কিন্তু এখানে এস আছে, হ্যাঁ সাজ্জাদ সাহেব এস আছে এখানে একটা। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে অনেকে পড়ে ফেলেন কিন্তু বানানটা খেয়াল করেন না, এটা খুবই দুঃখজনক। মুখস্থ করবেন মিন প্রফিট, MESNE, মিন প্রফিট, PROFIT, প্রফিট বানান তো জানেন, এটা প্রবলেম না। প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন মুনাফাটা কি। আইনের আলোচনায় যাওয়ার আগে এই অন্তর্বর্তী শব্দটা কি এইটা আগে বুঝি। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের নাম তো শুনেছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট, ঠিক আছে, বা বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট নাম তো শুনছেন। এই ইন্টারিম মানে কি, ইন্টারিম মানে হলো মধ্যবর্তী। যেমন ধরেন 2006 পরে 7 থেকে 9 পর্যন্ত একটা গভর্নমেন্ট ছিল, নির্বাচিত সরকার নয়, ঠিক আছে, নির্বাচিত সরকার 2006 6 পরে আর 9 পরে, মানে 6 আগে 9 পরে এই সময় ছিল। হ্যাঁ 9 থেকে ছিল একটা দল, এর আগে 6 পর্যন্ত ছিল একটা দল, কিন্তু 7 থেকে 9 এই 2 বছর আরেকটা গভর্নমেন্ট ছিল, এটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন। তার মানে দুইটা বিষয়ের মাঝামাঝি যে সময়টা ওইটাকে অন্তর্বর্তী বলা হয়, ওইটাকে অন্তর্বর্তী বলা হয়। কিন্তু এখানে মুনাফা বলতেছে, তার মানে অন্তর্বর্তীকালীন মুনাফা মানে মাঝখানের একটা সময়ের মুনাফা, এটাকে অন্তর্বর্তীকালীন মুনাফা বলে। চলেন আমরা সংজ্ঞাটা পড়ি। বেআইনি দখলকার ব্যক্তি, এখানে একজন ব্যক্তি থাকবেন যিনি বেআইনি দখলকার, মানে ভূমিদস্যু এক কথায়, দখলকার। বেআইনি দখলকার ব্যক্তি কি করবেন, সম্পত্তি থেকে, বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তি থেকে যে মুনাফা লাভ করেছে বা কি করতে পারতো, সাধারণ বুদ্ধিমত্তায় লাভ করতে পারতো, সাধারণ বুদ্ধিমত্তায় লাভ করতে পারতো। তার মানে কি, অলরেডি একটা করেছে, লাভ করেছে, আরেকটা হচ্ছে পারতো, মানে ভবিষ্যতেও পারতো। এই যে মুনাফাটা, অর্থাৎ যে মুনাফা অলরেডি লাভ করেছে বেআইনি দখলকার ব্যক্তি, অর্থাৎ ভূমিদস্যু যে মুনাফাটা লাভ করেছে, ওই মুনাফাটার নামই কি, অন্তর্বর্তীকালীন মুনাফা বা মেইন প্রফিট। সংজ্ঞাটা ক্লিয়ার। বেআইনি দখলকার ব্যক্তি সম্পত্তি থেকে, কোথা থেকে, সম্পত্তি থেকে, কিভাবে, মানে কি করবে, যে মুনাফাটা লাভ করেছে, যে মুনাফাটা অলরেডি লাভ করেছে, অথবা সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফাটা লাভ করতে পারতো, এই দুইটা মুনাফাকেই মেইন প্রফিট বলে। ইভেন সুদও আছে এখানে, হ্যাঁ সুদ মাঝে মধ্যে যুক্ত করতে পারে, তাহলে সুদও মেইন প্রফিট হতে পারে। এই দুইটা টাকার উপরে যদি আদালত সুদ ঘোষণা করে, সুদ আদেশ দেয় যে সুদ পরিশোধ করতে হবে, এই ভূমিদস্যুকে যদি বলে যে তুমি সুদও দিবা তুমি, তাহলে ওই সুদটাও মেইন প্রফিট নামই আসবে। এই কথাগুলো এখানে বলা আছে। তাহলে তিনটা বিষয়, যে মুনাফা লাভ করেছে বা ভবিষ্যতে যেটা লাভ করতে পারতো, এবং সুদও এটার সাথে কানেক্ট হতে পারে, এই তিনটা বিষয় মেইন প্রফিট হিসেবে ঘোষণা করা হয়েছে। ওকে, তবে তবে আরেকটা বিষয় আছে, এই যে বেআইনি দখলকার ব্যক্তি, হ্যাঁ বেআইনি দখলকার ব্যক্তি দখলকৃত সম্পত্তির উন্নয়ন করে কোনো মুনাফা অর্জন করলে সেটা মেইন প্রফিট নয়। উন্নয়ন করে কোনো মুনাফা বা প্রফিট লাভ করলে তা মেইন প্রফিট হবে না।
বা অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। খেয়াল করলেন, এইটুকুকে মিন প্রফিট বলা হচ্ছে, কিন্তু এইখানেও ওই ভূমিদস্যুই কি করছে, মুনাফা কামাচ্ছে, কিন্তু এটা মিন প্রফিট না। কেন? কারণ যে সম্পত্তিটা বেআইনি দখলকার ব্যক্তি, দ্যাট মিনস ভূমিদস্যু দখল করেছে, ওই সম্পত্তিটা পতিত ছিল, ফাঁকা জমি ছিল, ওইখানে সে নিজের টাকায় ইট বালু সিমেন্ট এনে দোকান করেছে নিজের টাকায়, তারপরে সেখান থেকে ইনকাম করেছে, ওইটাকে মিন প্রফিট বলা যাচ্ছে না। আইন বলছেন জমি তোমার, কিন্তু বেআইনি দখলকার ব্যক্তি যদি এখানে নিজের টাকা দিয়ে কোনো ডেভেলপমেন্ট করে, কোনো উন্নয়ন করে, কোনো দোকানপাট করে বা কোনো বাগান করে, ওইটা থেকে যদি সে কোনো ইনকাম করে, ওইটাকে মিন প্রফিট বলা যাবে না, মিন প্রফিট বলা যাবে না। ওকে, অন্তর্বর্তীকালীন মুনাফা বলা যাবে না। খুবই ইম্পর্টেন্ট এইটা, এই অংশটুকু পুরোটাই ইম্পর্টেন্ট, পরীক্ষা যেহেতু এসেছে তো এইটাও ইম্পর্টেন্ট। প্রশ্ন করবে যে কোনটা মিন প্রফিট নয়, তখন এই কথাটা মনে রাখবেন, উন্নয়ন করে যদি, উন্নয়নটা যদি করে কে, ভূমিদস্যু অর্থাৎ বেআইনি দখলকার ব্যক্তি যদি নিজে উন্নয়ন করে নিজের টাকা খরচ করে, তাহলে এইটা মিন প্রফিটের নামে আসবে না, এটা মিন প্রফিট না আসলে। মিন প্রফিট হইলে সুবিধা কি? মিন প্রফিট হইলে সুবিধা হচ্ছে এই যে বেআইনি দখলকার ব্যক্তি অর্থাৎ ভূমিদস্যু যেই টাকাটা দখল করে সম্পত্তি থেকে ইনকাম করলো, ওই টাকাটা আপনি ক্লেম করতে পারবেন, আপনি মামলা করে উদ্ধার করে ফেলতে পারবেন। মানে সম্পত্তি, ধরেন একটা সম্পত্তি এটা, এই সম্পত্তিটা আপনার, আপনার সম্পত্তিটা আমি 2012 সালে দখল করলাম, এর আগে আপনি দখলে ছিলেন, এখানে আপনার দোকানপাট ছিল, ওইখান থেকে আপনি ভাড়া তুলতেন, কিন্তু 2012 সালে আমি দখল করে ফেলেছি। এখন 2012 সালে আমি দখল করলে এরপরের ভাড়াগুলোকে আপনি পাচ্ছেন না, এখন কিন্তু আমি পাচ্ছি। আমি কি করলাম, 2015 পর্যন্ত টানা আমি এটাতে দখলে থাকলাম, 2015 সালে কি আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন। তো এই সময়টুকু 12, 13, 14, 15 এই 4টা বছর আমি এখান থেকে ভাড়া তুলেছি, যেটা আপনার পাওয়ার কথা। তো এই সম্পত্তিটা আপনার, আপনি মামলা করলেন এই সম্পত্তির জন্য। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই যে 4 বছর আপনি যেখান থেকে ইনকাম নিতে পারেন, এটা কি আপনার প্রাপ্য না? এটা আপনার হক না? এটা কিন্তু আপনার হক। ওই হকটা আপনি কোর্টের কাছে চাইবেন। প্রশ্ন হচ্ছে কি নাম দিয়ে চাইবেন? বলবেন যে ওই সময়কার মিন প্রফিট, সম্পত্তির দখল চাই, এসআর অ্যাক্টের 8 ধারায় আমি সম্পত্তির দখল চাই প্লাস মিন প্রফিটও চাই, আমাকে মিন প্রফিট দেওয়া হোক। আপনি মিন প্রফিট শব্দটা যখনই আনলেন তখনই কোর্ট বুঝলো যে এই সময়কার যেই টাকা পয়সাগুলো ভূমিদস্যু নিয়ে গেছে, ওই টাকাগুলো আপনি ফেরত চাচ্ছেন। ওকে, এখন যদি মিন প্রফিট নাম না থাকে, যেমন এইখানে বললো ওই দখলকার ব্যক্তি উন্নয়ন সাধন করে নিজের টাকায় যদি কোনো মুনাফা নেয়, ওইটা আবার মিন প্রফিট হবে না। তাহলে কি এটা আপনি মামলা থেকে নিতে পারবেন না? এই 2012 থেকে 2015 পর্যন্ত আমি নিজের টাকা খরচ করে দোকান করে ওইখান থেকে কি করলাম, ভাড়া তুললাম, এই টাকাটা আপনি আর নিতে পারবেন না। উত্তর হচ্ছে না। কেন পারবেন না? কারণ এটার নাম তো মিন প্রফিট না। মিন প্রফিট হইলে আপনি দখল উদ্ধারের মামলা চাইতে পারতেন মিন প্রফিট, কিন্তু এটা তো মিন প্রফিটের আওতায় পড়ে নেই, তাহলে আপনি আর চাইতে পারছেন। আর প্রশ্ন হচ্ছে তাহলে এটা একটা লস হইল না আপনার, যে আমি এটা পাবো না, তাহলে আমার এই সম্পত্তির কি কোনো দাম নাই? হ্যাঁ দাম আছে, আপনি চাইলে ক্ষতিপূরণ চান, ক্ষতিপূরণ চান, সমস্যা নেই, কিন্তু মিন প্রফিট নামে চাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ এইখানে আমি নিজে টাকা খরচ করে দোকান করেছি, আপনার জমি ফাঁকা ছিল, পতিত ছিল, আমি ইট বালু সিমেন্ট এনে দোকান করে পরে ভাড়া দিয়ে ওইখান থেকে মুনাফা কামাচ্ছি। সো এইটা আপনি নিতে পারবেন না। তবে এই সময়টুকুর জন্য আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন, যে আপনার কাছে যদি জমিটা থাকতো তাহলে আপনি অন্য কিছু ডেভেলপমেন্ট করে কিছু ইনকাম করতেন। ঠিক আছে, এটা বলে আপনি ক্ষতিপূরণ নিতে পারেন এই 2012 থেকে 2015 সালের পর্যন্ত। মেইন প্রফিট পাচ্ছেন না, কিন্তু কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছেন। ওকে, সেটা এই টাকার পরিমাণও হতে পারে। এক্স্যাক্টলি, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, রিপিট করবো না, রিপিট করলে ভিডিও লম্বা হবে, আপনারা রিপিট করে শুনবেন। 2-12 খুবই ইম্পর্টেন্ট, পড়ে ফেলবেন। এরপরে আসেন, মেইন প্রফিট শেষ হওয়ার পরে আমরা পড়বো 2-13। 2-13টা পড়বেন। এটা হচ্ছে মুভেবল প্রপার্টি কাকে বলে, অর্থাৎ যে সম্পত্তি মুভ করা যায়, নড়াচড়া করা যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়, এক কথায় অস্থাবর সম্পত্তি কাকে বলে, এটা পড়বেন। তারপরে পড়বেন আদেশ কাকে বলে, 2-14। মানে এখানে যতগুলো ডেফিনেশন আছে সবগুলো পড়বেন, তবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বলেছে আমি ওইগুলো মুখস্থ ঠুটস্থ থাকবে, বাকিগুলো মুখস্থ করবেন, রেফারেন্সটা মাথায় রাখবেন। একটা নাম্বার আপনাকে কে দেয় বুঝেন না, যদি আসে এখান থেকে। ওকে, 2-14তে আদেশ কাকে বলে এটাও পড়বেন। তারপরে 2-14 যদি শেষ হয়, 2-15টা পড়ে ফেললেন। মানে উকিল কাকে বলে, প্লিডার, প্লিডার উকিল। এর আগে আমরা জিপি পড়েছি, মানে গভর্নমেন্ট প্লিডার করেছি। সরকারি উকিল কাকে বলে, এখন কিন্তু সরকারি উকিল না, এখন হচ্ছে
মানে উকিল কাকে বলে এইটা বলা আছে, উকিল পড়বেন, প্লিডার পড়বেন। তারপরে হচ্ছে 2-17 পড়বেন, খুব ইম্পর্টেন্ট। 2-17 সরকারি কর্মকর্তা কাকে বলে। এখানে দেখবেন 8 ধরনের ব্যক্তির কথা বলা আছে যারা সরকারি কর্মকর্তা বা পাবলিক অফিসার, সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিত। হ্যাঁ, তালিকাটা শীট থেকে দেখে ফেলবেন, আমি এক লাইন করে বলে দিই সংক্ষেপে, ওইটা আপনারা পড়তে পারেন। প্রত্যেক বিচারক, তারপর হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রত্যেক সদস্য, মানে বিসিএস যারা পরীক্ষা দেয় তাদের, তারপর হচ্ছে সামরিক বাহিনীর প্রত্যেক কমিশনপ্রাপ্ত অফিসার, তারপর আদালতের কর্মকর্তা, 5 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে আটক রাখার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, তারপরে 6 নম্বর সরকারি কর্মকর্তা যদি কোনো অপরাধ প্রতিরোধ করার ক্ষমতা পায়, ইনভেস্টিগেশন করার ক্ষমতা পায়, সংবাদ এইগুলো জনসুবিধা রক্ষা করার, এরাও মানে সরকারি ব্যক্তি। তারপরে 7 নম্বর সম্পত্তি সংরক্ষণ যারা করতে পারে সরকারের পক্ষে তারা। তারপরে হচ্ছে সরকারের বেতনভোগী বা হচ্ছে কমিশনভোগী ব্যক্তি যারা, তারাও সরকারি কর্মকর্তা। এই 8 ধরনের ব্যক্তি সরকারি কর্মকর্তা, সেটা ভালো করে বলা আছে। হ্যাঁ, ওইখান থেকে মুখস্থ করবেন, আই হোপ বুঝতে পারবেন ভালো। তাহলে এই হইল আমাদের 2-এর আলোচনা। সেকশন 2 কমপ্লিট, আমাদের সেকশন 2 কি কমপ্লিট হয়ে গেছে। তাহলে সেকশন 1 সেকশন 2 দুইটা জিনিস আমরা কমপ্লিট করলাম। হ্যাঁ, আচ্ছা শুনেন, আমরা আজকের ক্লাসটা এখানে পজ করব, হ্যাঁ মানে রেখে দিব। আমরা এই পর্যন্ত আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা 3 ধারা থেকে শুরু করব। হ্যাঁ, একটু তাড়া আছে আমার। হ্যাঁ, আজকে ওকে এই পর্যন্ত। তাহলে 2 ধারা ভালো করে পড়বেন এবং 1 ধারা ভালো করে পড়বেন, এই দুইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, ভালো করে পড়বেন। 2 এর মধ্যে 2 এর 2, 2 এর 12 এই দুইটা, আর 2 এর 8 এই তিনটা। 2 এর 2, 8, 12 এই দুইটা। 2 এর 2 ডিগ্রি, 2 এর 8 জজ কাকে বলে, 2 এর 12 মেইন প্রফিট কাকে বলে, এই তিনটা খুবই ভালো করে পড়বেন। বাকিগুলো র্যান্ডমলি মুখস্থ করবেন, তবে 2 এর 17 যেটা, এটা ভালো করে পড়বেন, রিটেন আসার মতো একটা বিষয়। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আমি অনেক কিছু রিটেনেরও টাচ করছি কিন্তু এখানে, অনেক কিছুই হয়তো বা মানে ডিটেইল আলোচনা হচ্ছে না, বাট অনেক কিছু আমি কভার করে যাচ্ছি। শর্ট কোর্স তো কি হয়েছে, কিছু আলোচনা থাকলো। হ্যাঁ, পরে পাশ করবেন প্রিলি যখন, তখন রিটেনের জন্য একটু ইজি হয়ে যায় আর কি। এখন পড়া থাকলে পরে ডিটেইল আলোচনাটা নিতে ইজি হবে। ওকে, তাহলে আপনাদের প্রশ্ন থাকলে আমি 5 মিনিট নিব প্রশ্ন, ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয় বলি আপনাদেরকে। হ্যাঁ, ওই যে শীট যে পড়েন আপনারা, শীটের মধ্যে যে ফন্ট সাইজ আছে, এটা তো কোনো সমস্যা নেই তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, আপনাদের মডেল টেস্ট শুরু হবে, যেহেতু পরীক্ষা আপনার ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু আপনাদের। হ্যাঁ, গতকালকে হইলো, তো সেই হিসাবে ফর্ম ফিল আপ আজকে বিকাল থেকে শুরু হয়ে যাওয়ার কথা। কোড করে ফেলবেন। হ্যাঁ, আমাদের হাতে সময় আছে কয়দিন, 29 তারিখ পর্যন্ত হইলে মোটামুটি ভালো সময় আছে। 2 মাস, নভেম্বর 29 তো, নভেম্বর 29। হ্যাঁ, এটা তো অক্টোবর, অক্টোবর নভেম্বর, অক্টোবর পুরোটা যাবে, নভেম্বর পুরোটা যাবে। চাইলে রিটেনের প্রিপারেশনের এর ভিতরে নেওয়া সম্ভব আসলে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। জি ঠিক আছে, আর মডেল টেস্টগুলো তখনই যখন আপনাদের কোর্স কমপ্লিট হবে। হ্যাঁ, আর আপনাদেরকে মানে মোটামুটি একটা পিডিএফ দিব আমি, একটা পিডিএফ দিব মডেল টেস্টের, চেষ্টা করবো আর কি। ওইখান থেকেই পরীক্ষা হবে, ওইটাও আমি এমনিতেও একসাথে করে একটা পিডিএফ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, চেক করার জন্য, রাইট রাইট, ওই পিডিএফটা নিতে পারবেন, আপনাদেরকে আমি দিব, এটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, চাইলে দিতে পারেন, দিতে পারেন, 150 টাকা করে দিয়ে দিন। ওকে, হ্যাঁ সমস্যা নেই, ওইটা আমি যদি সময় পাই, যদি মনে করি যে দেওয়া দরকার, তখন আমি দিয়ে দিব। হ্যাঁ, আর এটার জন্য পে করতে হবে। তবে বাকি যারা আছেন, যারা শিট নেবেন, তারা যদি পিডিএফ নিতে চান, স্টুডেন্টের বাইরে যাবে, তারাও নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা ছোট অ্যামাউন্ট পে করতে হবে আর কি। ওইটা শিট হবে, ওইটা পিডিএফ দিব আমি। ওইটা পিডিএফ হবে, চাইলে ওইটা শিটও নিতে পারবেন, কিন্তু অলরেডি তো আমি আপনাদেরকে এইটা দিয়েছি, ওইটা শিটের প্রয়োজন পড়বে না। পিডিএফটা মোবাইলে থাকলে, সব শিটে থাকলে, সব শিট নিয়ে ঘোরাঘুরি করতে পারবে না, পিডিএফ পড়লে। হ্যাঁ, না এটা পরে চিন্তা ভাবনা করেছি যে হাজারখানি মডেল টেস্ট প্রশ্ন আপনাদেরকে রেডি করে দেবো আর কি। ওকে ঠিক আছে, থাকেন। আচ্ছা, ভিডিওটা আমি শেষ করি, আপনাদের সাথে কথা বলবো 10 মিনিট 5 মিনিটের মতো। আল্লাহ হাফিজ।